সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল সারিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র আগামী 5 আগস্ট বিকাল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়ায় থাকছে 26টি দফা। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে থাকছে জুলাই অভ্যুত্থানের পটভূমির বর্ণনা। জুলাই ঘোষণাপত্রকে গণ অভ্যুত্থানে জড়িতদের ডিক্লারেশন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। যে আকাঙ্ক্ষা নিয়ে 36 জুলাই রাজপথ রাঙিয়েছিল ছাত্র জনতা, শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনের সব পক্ষ থেকে দাবি ছিল জুলাই ঘোষণার। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া করেছে অন্তর্বর্তী সরকার, যা এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 বছরের মাথায় 5 আগস্ট আসছে বহুকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে থাকছে জুলাই অভ্যুত্থানের পটভূমির বর্ণনা। পরের 5টি দফায় থাকছে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলের গুম খুন, গণহত্যা সহ সব অপরাধের বিচারের দাবি। থাকছে আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথাও। প্রেস সচিব শফিকুল আলম জানান, ওই দিন বিকাল 5টায় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। কনসেনসাস কমিশন ফ্যাসিলিটেশন করছে, তারা পলিটিক্যাল পার্টিরা এই ডিসিশনগুলো নিচ্ছে এবং আমরা আশা করছি যে অনেক দূর প্রোগ্রেস হয়েছে। অনেক ইস্যু তারা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ধীর স্থিরভাবে ডায়ালগ করে ডিবেট করে এগুলো ডিসিশন নিচ্ছেন। খুব সুন্দর ডিবেট হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে সবাই কন্ট্রিবিউট করছে। আমাদের লেফটিস্ট পার্টিগুলো, ইসলামিস্ট পার্টিগুলো, সেন্ট্রিস্ট পার্টিগুলো সবাই তার মতো করে, ইয়াং স্টুডেন্টরা যারা পার্টি করেছে তারা তাদের মতো করে কন্ট্রিবিউট করছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই সনদ আর ঘোষণাপত্র আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পৌঁছানো একটি সিদ্ধান্ত এবং জনসম্মুখে প্রকাশ করা হবে এমন একটি ডকুমেন্ট, যেটির মাধ্যমে কোন দল কোন কোন বিষয়ে একমত ও দ্বিমত সেটি জানতে পারবে জনগণ। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়নি, সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। সেটা আমি মনে করি যে সকল দলের এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন একটা জায়গায় এসে পৌঁছেছে। শনিবার সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে এই তথ্য জানান তিনি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায় জাতীয় নাগরিক পার্টি। এই সরকারের আমলেই জুলাই সনদের বাস্তবায়ন চায় দলটি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরো বলেন, নির্বাচিত সরকারের উপর জুলাই সনদের বাস্তবায়ন ছেড়ে দিতে চায় না তার দল। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণার কথাও জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের পতনের এক দফা ঘোষণা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের অলিতে গলিতে। রাজপথে নেমে আসে কোটি কোটি ছাত্র জনতা। রবিবার বিকেল 4টায় অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। এ লক্ষ্যে মঞ্চ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। দলের নেতাকর্মীরা বলেন, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দিক নির্দেশনা দেয়া হবে। 3রা অগস্ট এই দিনটা আমাদের জন্য হচ্ছে একটা ঐতিহাসিক দিন, শুধু বিশেষ দিন না। নতুন বাংলাদেশের যে রূপরেখা, আমাদের দলের যে ইশতেহার, সেটিও পাঠ করা হবে। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এই সরকারের সময়ই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতিও চান তিনি। জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে, ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত সমাবেশ ছিল, তবে এনসিপিকে জায়গাটি ছেড়ে দেয়ায় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয়, আমি আশা করি জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। ভোটের পদ্ধতির জন্য নয়, মানুষ জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, সংসদীয় গণতন্ত্রে যারা বিশ্বাসী নয় তারাই নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আবারও স্বৈরাচার ফিরে আসবে। বাহ্যিক সংস্কার দিয়ে মানুষের কল্যাণ করা যাবে না। শনিবার রাজধানীতে আলাদা কয়েকটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর নীলক্ষেতে আয়োজন করা হয় এই স্মরণসভা ও দোয়া মাহফিলের। যোগ দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। অভিযোগ করে বলেন, সংসদীয় প্রক্রিয়ার বাইরে গিয়ে যারা দেশের পরিবর্তন চায় তারা নির্বাচন বাধাগ্রস্ত করছে। কনস্টিটিউশনাল বিষয় যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে। আমাদেরকে স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতার মজা পেয়ে অনির্বাচিতরা এখন সংবিধান পরিবর্তন করতে চায়। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ যারা গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে। জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরএ ভোট হবে, না সংখ্যানুপাতে হবে, না আসন অনুপাতে হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না, এখন খালি ঘুরায় আর পেঁচায়। অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ঐক্য দুর্বল হওয়ায় ফেসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে। এই যে নতুন কেউ ক্ষমতায় যাবে সেটার ক্ষেত্রে তো তারাই প্রস্তুত করেছেন। সবাইকে যেমন ধারণ করতে হবে, তেমনি সবাইকে এটাও বুঝতে হবে যে যারাই আসুক সরকারে, তারা যেন কোনো মতেই ফ্যাসিবাদী বা স্বৈরাচারী না হয়, সেটা ঠেকানোর জন্য প্রতিনিয়ত তাদেরকে সজাগ এবং সচেতন ভূমিকা পালন করতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি নেতা মঈন খান দাবি করেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে 16 ঘন্টার বেশি সময় লাগা উচিত নয়। যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা মানবাধিকারে বিশ্বাস করে, তারাই বিচার করতে 16 ঘন্টার বেশি লাগতে পারে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর শাহবাগে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ শুরু হবে দুপুর 2টায়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। সুশৃঙ্খলভাবে আয়োজন শেষ করতে নেতাকর্মীদের 6টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে 20 বগির একটি ট্রেন ভাড়া করেছে ছাত্রদল। এ বিষয়ে আরো জানাতে শাহবাগে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। ছাত্রদলের সমাবেশের প্রস্তুতি নিয়ে তার কাছ থেকে আমরা জানবো। আরিফ, ছাত্রদলের সমাবেশের মানে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন, আর শাহবাগ এলাকায় কি দলের নেতাকর্মীরা অবস্থান করছেন কিনা একটু সবশেষ জানতে চাই।
যে আপনি জানেন যে আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু শাহবাগে যে ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এখন থেকে উপস্থিত হওয়া শুরু করেছেন। সেই সাথে হচ্ছে এখানকার যেই আশপাশের যে নেতাকর্মীরা রয়েছেন, যা বিভিন্ন জেলা পর্যায় থেকে যে বিভিন্ন ইউনিট থেকে যে ছাত্র দলের নেতাকর্মীরা আসবেন তাদেরকে এখানকার যেই পরিবেশ বা এখানকার যে জায়গা সেগুলি যাতে সুশৃঙ্খলভাবে যাতে একটি সমাবেশ সম্পন্ন হয়, সেই সম্পন্ন হওয়াকে কেন্দ্র করে এখানে কিন্তু আশেপাশের যে নেতাকর্মীরা রয়েছেন ইউনিটের সেই নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা এখানে কিছুক্ষণ পর আসছেন এবং এখানকার পরিবেশ পর্যবেক্ষণ করছেন। সেই সাথে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীরও উপস্থিতি আমরা ব্যাপক দেখেছি। তারা এখানে হচ্ছে উপস্থিতি দেখেছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তেমনটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামীকালকে যে 3টায় যে সমাবেশটি ডাকা হয়েছে সেই সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় পর্যায় থেকে হচ্ছে 6টি নির্দেশনা দিয়েছে। যেই 6টি নির্দেশনার মধ্যে রয়েছে যে যেই নেতাকর্মী আসবেন তাদের অবশ্যই ব্যানার ফেস্টুন বিহীন আসতে হবে। সেই সাথে যেই জায়গায় নির্ধারিত জায়গাগুলো রয়েছে সেই জায়গায় তাদের অবশ্যই অবস্থান করতে হবে এবং যাওয়ার পথে হচ্ছে যে জায়গাগুলোতে যারা অবস্থান করবেন তাদের এবং পরিষ্কার নিশ্চিত করে হচ্ছে সেখান থেকে স্থান ত্যাগ করতে হবে। এছাড়া হচ্ছে যে অ্যাম্বুলেন্স সুবিধা বা যে সড়ক ব্যবস্থার যে সুবিধা সেগুলো নির্বিচ্ছিন্ন রাখার জন্য হচ্ছে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে। প্রত্যেক নেতাকর্মীকে বলা হয়েছে যে সবগুলো যে 6টি দিক নির্দেশনা সেই দিক নির্দেশনাগুলো হচ্ছে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। আমরা একটু কথা বলবো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালে আদনান, আপনি একটু জানাবেন যে 6টি নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলো কি আপনারা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন বলে মনে হয়? ইনশাল্লাহ আমাদের অভিভাবক জনাব তারেক রহমান আমাদের সেরকম নির্দেশনা দিয়েছে। আমার ছাত্রদলকে সুসংগঠিত সংগঠন, আমরা 6টি নির্দেশনা আমাদের অলরেডি আমরা 6টি নির্দেশনা সারা বাংলাদেশ থেকে জানিয়ে দিয়েছি। প্রতিটা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে নির্দেশনা আমরা উপস্থাপনা করছি এবং তারা সাধারণ ছাত্রদলের কর্মীদের সাথে সবাই এই ব্যাপার নিয়ে আগামীকাল কেমন নেতাকর্মী উপস্থিত হবে আপনি মনে করেন? আমরা মনে করি ইনশাআল্লাহ লক্ষাধিক নেতাকর্মী ছাত্রদল থেকে সারা বাংলাদেশ থেকে উপস্থিত হবে। যেহেতু জুলাই আন্দোলনের একটি ঐতিহাসিক দিন, এই জন্য আমরা লক্ষাধিক ছাত্রদল উপস্থিত হবে ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন যে জুলাইয়ের যে স্পিড সেই স্পিডকে ধারণ করে মূলত কালকে যেই 3 আগস্ট যে ছাত্রদলের যে সমাবেশ সেই সমাবেশটি সফল করার লক্ষ্য হচ্ছে তাদের যে ইউনিট পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন ছাত্রদলের। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। বর্তমান সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। বলেন, সরকার এখন আর আইনের শাসন মানে না, তারা মবের শাসন চালু করেছে। সরকার দেশকে 2 ভাগে বিভক্ত করেছে, জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশি বাধার মুখে পড়েন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এই সরকার ঐক্য করবে, আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম এই সরকার সর্বোচ্চ অনৈক্যের সূচনা করলো, দেশকে 2 ভাগ করলো, দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে রবিবার। ট্রাইব্যুনালের অনুমতি পেলে এর সূচনা বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম এই তথ্য জানান। গত 10 জুলাই মামলাটিতে শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক। আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে আছেন। অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা যে বাহিনীরই হোক ছাড় পাবে না, মেজর সাদিক ইস্যুতে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। এদিকে রায়ের বাজার বধ্যভূমির গণকবর থেকে জুলাই আন্দোলনে নিহত 114 জনের মরদেহ তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে মোহাম্মদপুর থানা ও রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক ষড়যন্ত্রের মুখে অন্তর্বর্তী সরকার। প্রথমে জুডিশিয়াল কু, তারপর সচিবালয়ে আনসার সদস্যদের বিশৃঙ্খলায় জড়ায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 1 বছর পরও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিন ঘিরে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জন। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং ভাবাচ্ছে খানিকটা। সরকার বলছে কোনো শঙ্কা নেই।
আইনশৃঙ্খলা কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে সচেষ্ট সরকার। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে যে কোনো বাহিনীর সদস্যই জড়িত থাকুক না কেন কোনো ছাড় দেয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম। সেখানে তিনি জানান শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার চিন্তা করা হচ্ছে। 114 জনের গণকবর রয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি, মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির। তিনি জানান এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন ডাক্তার শফিকুর রহমান। তার 2টি ধমনীতে বাইপাস সার্জারি করা হয়েছে। বাসায় যেতে পারবেন আগামী 7 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হবে তাকে। রাজনীতির মাঠে ফিরতে পারবেন 3 সপ্তাহের মধ্যে। গত 19 জুলাই ঢাকায় সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে তার হৃৎপিণ্ডে 5টি ব্লক ধরা পড়ে। 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া যেমন ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি। সাথেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার জাতীয় শিল্পকলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাপ্তি অপ্রাপ্তির খতিয়ান প্যানেল ডিসকাশনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানো গেছে। একই অনুষ্ঠানে এনসিপি নেতা সারওয়ার তুষার বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন চায় না কেউই। অবশ্যই আমরা নির্বাচন চাই, কিন্তু আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন চাই না এই কারণে যে এটা তো আমরা ধরে রাখতে পারছি না। আমরা অতীত অভিজ্ঞতা বলছে যে এটার মধ্যে দিয়ে এবার যেহেতু ইউনূস সাহেবের অন্য কোনো এজেন্ডা নাই, উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, কিন্তু এটা আমরা পরবর্তীতে ধরে রাখতে পারবো না। জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে বড় যে পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা, মানুষের মধ্যে স্পিক আউট করার মানে কথা বলার যেই সংস্কৃতি সেটা তৈরি করেছে আমাদের। উপজেলা নির্বাহী কর্মকর্তার সই জালিয়াতির অভিযোগে পদ হারালেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির হাসেন আলী। তার বিরুদ্ধে শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজ সরকার পতনের পর শূন্য ছিল অধ্যক্ষের পদ। তবে চলতি বছর 13 মে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান উপজেলা জামায়াতের আমির হাসান আলী। অভিযোগ উঠেছে বেতন ভাতা পেতে নতুন কয়েকজনের নিয়োগ দেখিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে 13টি ফাইলের অনুমোদন নেন হাসান আলী। এতে কলেজের সভাপতি হিসেবে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। নিয়োগ নিল 25 সালে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ 24 সালে নাকি এনে নিয়োগ দিছে, দিয়ে জাল জালিয়াতি করে ইউনূস সাহেবের সই জাল করে এনে একটা ইন্ডেক্স বাইর করছে। হাসান স্যার এবং ইউনূস স্যার দুইজনে মিলে জালিয়াতি করে 13 লক্ষ 14 লক্ষ টাকার বিনিময়ে তার নামটি ওখানে সংযুক্ত করেছে। উন্নয়নের জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, তারা জমি জমা ক্ষয়ক্ষতি করে ঋণগ্রস্ত হয়ে তারা নিয়োগ নিয়েছেন। 13 জন ইন্ডেক্সধারী
অবৈধভাবে প্রত্যয়ন এবং ইন্ডেক্সভুক্ত হয়েছে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া জানান, ফাইলে স্বাক্ষর করেননি তিনি। বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার 3 কার্যদিবসের মধ্যে অভিযুক্ত হাসান আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে বলতে পারবো, নিশ্চয়ই যারা ভুক্তভোগী তারা যদি মামলা করেন তাহলে প্রতিকার পাবেন। এই প্রতিকার দুর্নীতির বিরুদ্ধে আমরা বড় যে তদন্ত করতে পারি, যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারি। অভিযোগের বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি অভিযুক্ত জামায়াত আমিরের। অফিসিয়ালি যে ভাইটা সহযোগিতায় বা ভুলের বুঝে এই কাজটা হয়েছে বা সরল বিশ্বাসে এই কাজটা হয়েছে, তিনি ইউনুস সাহেবের সঙ্গে বিষয়টা স্বীকারও করছেন। এদিকে অভিযোগ আমলে নিয়ে দলীয় পদ থেকে হাসান আলীকে অব্যাহতি দিয়েছে জামায়াত। সাংগঠনিক যে কাজ গঠনতন্ত্র অনুযায়ী যেভাবে কাজ করে ওভাবেই আমাদের এই কাজটা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অর্থ বাণিজ্য সংবাদ। মার্কিন শুল্ক কমে আসায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেল বাংলাদেশ। তবে নতুন শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে রপ্তানি কমবে বাংলাদেশের। তাই শুল্ক আরও কমিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। শনিবার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি। কেটে গেছে আশঙ্কার কালো মেঘ। অনেক চেষ্টায় কমে এলো 35% শুল্কের বোঝা। এটি সরকারের বড় সাফল্য বলছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। শনিবার বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিজিএমইএর সভাপতি। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। তাদের প্রচেষ্টাতেই বাংলাদেশ একটি সমূহ বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। আগের 16.5% সাথে অতিরিক্ত 20% যোগ হয়ে এখন নতুন শুল্ক দাঁড়িয়েছে 36.5%। বিজিএমইএ বলছে, বাড়তি শুল্ক বহন করবে বিদেশি ক্রেতারা। এতে ব্র্যান্ডগুলো ক্রয়াদেশ কমিয়ে দিতে পারে এমন শঙ্কা তাদের। তাই শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা করতে সরকারের প্রতি আহ্বান বিজিএমইএর। বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। ভোক্তারা যদি কেনা কমিয়ে দেন সেক্ষেত্রে আমাদের অর্ডার কমবে। যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। তবে রপ্তানি পণ্যের কমপক্ষে 20% কাঁচামাল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে সমপরিমাণ পণ্যে অতিরিক্ত শুল্ক কার্যকর হবে না। ইউএসটিআর এর এমন শর্তে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। যে কোনো জিনিস আপনি ইউএসএতে এক্সপোর্ট করবেন, ওইটার কন্টেন্ট যদি 20% অ্যাটলিস্ট হয়, তাহলে ওই 20%-এর জন্য আপনি ট্যারিফ ফ্রি পাবেন। এখন যদি আপনি 40% যদি ইউএস কন্টেন্ট ইউজ করেন, তাহলে 40%-এর উপরে আপনি ট্যারিফ ফ্রি পাবেন। তো এই সুযোগ যেহেতু আসছে, এখন ইউএস থেকে কটনের আমদানি সে অটোমেটিকলি বৃদ্ধি পাবে। নতুন শুল্কের প্রভাবে কোনো কারখানা যাতে বন্ধ হয়ে না পড়ে সেজন্য সরকারের সহায়তা চেয়েছে বিজিএমইএ। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বিরতি পর স্বাগত জানাচ্ছি আরও একবার। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রেল ক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের 4 জন এবং অটোরিকশার চালক নিহত হন। এ ঘটনায় অন্তত 4 ঘন্টা একটি ট্রেন আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানিয়েছেন, রেল ক্রসিংয়ে কোনো গেট না থাকায় এই দুর্ঘটনা। তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে। ট্রেনের সামনেই আটকে আছে অটোরিকশা, আর এমন অবস্থায় ছুটে চলছে ট্রেনটি। শনিবার দুপুরে কক্সবাজার শহরের বাইপাস সড়ক এলাকার রেল ক্রসিং অতিক্রম করছিল একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রেন সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে ট্রেনের সাথেই আটকে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 5 জন নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কক্সবাজার ফায়ার সার্ভিস এবং রামু থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। সিএনজি ড্রাইভার হাবিবুর রহমান এবং সিএনজি যাত্রী রেনু আক্তার, আসমাউল হোসনা ও আসমাউল হোসনার সন্তান আতাউল্লাহ ঘটনাস্থলে নিহত হন। আমি আপনাদের সাথে থাকবো। আমি অনুরোধ করি
ট্রেনটার উপর আক্রমণ করবেন না। স্থানীয়রা জানিয়েছেন এই রেল ক্রসিং এ কোনো গেট না থাকায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তাদের। সিএনজি আসার সময় রেলটা ওখানে গেটম্যান ছিল না, সেই জন্য দুর্ঘটনা ঘটছে আর কি, বুঝছেন। গেটম্যানের অবশ্যই প্রয়োজন ওখানে, বারবালি যাতায়াতের রাস্তা একটু চলাচল অনেক বেশি। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। পঞ্চপাণ্ডবের কারণে বাংলাদেশের নেতৃত্ব গড়ে ওঠেনি, এমন অভিযোগ মানতে নারাজ টাইগারদের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজ 24-কে দেয় সাক্ষাৎকারে কথা বলেন তিনি। জানান 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আল হাসানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। তাকে নিয়ে ওঠা নানা সমালোচনা নিয়েও কথা বলেন শান্ত। তারপরে তো অনেক কোচের অধীনে কাজ করেছেন ন্যাশনাল টিমের হয়ে। বাংলাদেশে আপনার কাছে বেস্ট কোচ কাকে মনে হয়েছে এবং কেন? এটা বলা মুশকিল, কারণ কোনো কোচে আমাদের এখানে লম্বা সময় থাকেনি, বা আমি কোনো কোচের লম্বা সময় পাইনি যে 4 বছর 5 বছর পেয়েছি। সো খুবই অল্প সময় থাকে, তারপরে চলে যায়। মিরাজের সাথে আপনার সম্পর্কটা কেমন? মোসাদ্দেকের সঙ্গে আপনার অনেক কথা হয়, যেহেতু মোসাদ্দেককে নিয়ে কি বললেন, তাকে ন্যাশনাল টিমে তাকে কতটা সুযোগ এখন দেখেন এবং তাকে আদৌ ন্যাশনাল টিমে ফেরার কতটা সুযোগ আপনি দেখেন? আমার মিরাজের সাথেও এখনো অনেক কথা হয়। এটা অনেকে হয়তো মনে করছে বা অনেকে ধারণা করছে যে মিরাজের সাথে আমাদের ডিস্টেন্স আছে কিনা, একদমই নেই। মোসাদ্দেকের ব্যাপারটা আমি যেটা মনে করি যে মোসাদ্দেক খুব ইম্পর্টেন্ট একজন খেলোয়াড়, কারণ আপনি যদি লাস্ট কয়েক বছর ডিপিএল এ পারফরমেন্স দেখেন, প্রতি বছর পারফরমেন্স করছে অ্যাজ এন অলরাউন্ডার। সো আমাদের দেশে অলওয়েজ অলরাউন্ডারের একটা ঘাটতি তো থেকেই থাকে। সো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব আল হাসানের সঙ্গে কোনো কথা হয়? তিনি ন্যাশনাল টিমে নেই, কিন্তু আপনার তো কাছের বড় ভাই, তার সঙ্গে কোনো কথা হয় কিনা? হ্যাঁ, মাঝে মধ্যেই কথা হয়, ফোনে আলাপ আলোচনা হয়, এবং স্টিল কোনো ধরনের কোনো যদি প্রবলেম পড়ি তাকে ফোন করা হয়। সো যোগাযোগ আছে। নাজমুল শান্ত সারা জীবন পুরো ক্যারিয়ারটা স্ট্রাগল করে এসেছে। ভালো খেললে সমালোচনা কিছুটা সহ্য করতে হচ্ছে, একটু খারাপ খেললে আবার বলি একটু খারাপ করে সমালোচনা বেশি হচ্ছে। শান্ত সেভাবে নিজেকে কীভাবে কন্ট্রোল করেছেন, কীভাবে নিজেকে এভাবে মানিয়ে নিতে পেরেছেন? হয় কি আমি জানি না, আমাকে সমালোচনা করে সবাই মনে হয় মজা পায়। ভালো সময় কেটেছে, সমালোচনা এই জায়গাটা থাকবে, যার যার ব্যক্তিগত জায়গা থেকে সমালোচনা করতেই পারে। সিনিয়র 5 জন পঞ্চপাণ্ডবের কথা বলি, তাদের সঙ্গে তো আপনার অনেক ধরনের কথা হয়। কখন কি মনে হয় যে এই সিনিয়র 5 জন যখন ন্যাশনাল টিমে খেলেছেন, বড় কোনো স্টার তখন তৈরি হওয়ার সুযোগ হয়নি বাংলাদেশ ক্রিকেটে, এমনকি কখনো কি মনে হয় এবং সেভাবে অন্যদের ছায়া থেকে বের হতে পারেননি আপনারা, এটা কখনো মনে হয়েছে? পার্সোনালি কখনো কারো ছায়ার নিচে ছিলাম না, আমি ওভাবে কখনো কোনোদিন চিন্তাও করিনি, বাকিদেরটা বলতে পারবো না। বাংলাদেশের বড় অ্যাচিভমেন্ট আপনি কি দেখতে চান, কোনটা হলে আপনি সন্তুষ্ট হবেন? ট্রফি জিততে হবে, মানে এখনো পর্যন্ত ট্রফি জিতি নাই। সো যদি ট্রফি জিততে পারে ওটাই সবথেকে বড় অ্যাচিভমেন্ট হবে। কে ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক। সাথে থাকার